Welcome everyone to সময় টেলিভিশন সরাসরি আছে ডি বক্স নিয়ে আমি নীল জাহান। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 চলছে আর সেই সাথে গ্রুপ স্টেজের সবগুলো খেলা পার করে অফিসিয়ালি কিন্তু উই আর এন্টারিং ইনটু রাউন্ড অফ 32 মানে নক আউট স্টেজ। অনেকেই বলছে যে এখান থেকেই ওয়ার্ল্ড কাপের আসল মজা শুরু এবং আসল এক্সাইটমেন্ট শুরু, কারণ এখন থেকে প্রতিটি ম্যাচ হবে ডু অর ডাই ম্যাচ। হেরে যাওয়া মানেই বাড়ির টিকিট আর জিতলেই পরবর্তী রাউন্ড। সো রাউন্ড অফ 32-তে আজকে কিন্তু প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে কানাডা এবং সাউথ আফ্রিকা লস অ্যাঞ্জেলেসে, এবং দ্বিতীয় ম্যাচটি হতে যাচ্ছে জাপান ভার্সেস ব্রাজিল। এই ম্যাচগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো এবং একই সাথে গত রাতের হয়ে যাওয়া ম্যাচগুলো নিয়ে কিছু আলাপ তো আছেই। আমি আমাদের পরিচয় করে দিচ্ছি আজকের অতিথির সঙ্গে। আমাদের সঙ্গে আছেন আশরাফুল ইসলাম রানা, সাবেক অধিনায়ক গোলরক্ষক, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সো ওয়েলকাম। আমি খুব এক্সাইটেড বিকজ আজকে রাউন্ড অফ 32 এর শো করছি বলা যায়। সো ওয়ার্ল্ড কাপের এই স্টেজে এসে আপনি কেমন ফিল করছেন? না, ডেফিনেটলি, কারণ দেখেন রাউন্ড অফ 32-তে কিন্তু এটা নকআউট স্টেজ, এইখানে অনেক এক্সাইটমেন্ট থাকবে এবং অনেক ধরনের অঘটন থাকবে, কারণ একটা মাত্র ম্যাচ খেলার সুযোগ আছে। সেইখানে আপনার অনেকেই আছে প্রেডিক্ট করবে, সেই প্রেডিক্টগুলো মিলবে না, কোনো ভুল করার কিন্তু সুযোগ নেই। অনেক ইকুয়েশন আসলে এখানে চেঞ্জ হবে, অনেক টিম আছে সেফ জোনে খেলার চেষ্টা করবে। সো নকআউটের আসলে নকআউট প্ল্যাটফর্মটা ভিন্ন রকমের। এইখানে অনেক টিমই আসলে তাদের কৌশলগত দিক এইখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তো আমার কাছে মনে হয় ওভারঅল মিলিয়ে এখন আমরা আসলে এমন একটা জায়গায় আসলে ম্যাচগুলো দেখবো, আসলে আমরা সবাই আসলে এই ম্যাচগুলোর জন্য আসলে সত্যি কথা যেটা এক্সাইটেড আমরা। Well, before we get into the details of these matches, knockout স্টেজের কি হচ্ছে কানাডা, সাউথ আফ্রিকা, ব্রাজিল আর জাপান, সেখানে যাওয়ার আগে একটু হয়ে যাওয়া ম্যাচগুলো নিয়ে একটু আলাপ করতে চাই, যেখানে আমরা গত রাতে আসলে দারুণ কিছু ম্যাচ দেখছিলাম এবং লাস্ট রাউন্ড অফ গ্রুপ স্টেজ যেটি আসলে অনেকের ভাগ্যের পরিসংখ্যান বদলে দিয়েছে। আমরা বলতে পারি যে খেলা হয়েছে জর্ডান আর্জেন্টিনা, যেখানে আর্জেন্টিনা 3-1 গোলে জিতেছে। যদিও জর্ডান আগেই এলিমিনেটেড, আর্জেন্টিনা আগেই কোয়ালিফাই করেছে, তারপরও খেলাটি আর্জেন্টাইন যারা ফ্যান আছে তাদের জন্য দেখার ব্যাপার ছিল। স্পেশালি মেসির কাছ থেকে একটি গোল মানে টানা 7 ম্যাচে গোল করা যে রেকর্ড 2022-এর 22 থেকে 26 ওয়ার্ল্ড কাপে টানা 7টি ম্যাচের রেকর্ড, সেটি কিন্তু তার নিজের করে নিয়েছেন। কেমন দেখেছেন সেই ম্যাচ? না দেখেন, আসলে সত্যি কথা, আমরা আপনার এই লাস্ট ম্যাচের আগে আমরা কিন্তু আপনার আর্জেন্টিনার কোচের প্রেস কনফারেন্স দেখলাম। সেখানে কিন্তু উনি কিন্তু একটা ইঙ্গিত করেছিল যে আপনার তাদের অনেকগুলো প্লেয়ার চেঞ্জ হবে এবং মেসিকেও স্টার্টিং 11-এ দেওয়া হবে না। বাট আমরা আরেকটা নিউজে দেখতে পেলাম যে মেসি খুব ইন্টারেস্টেড যে সে 11-এ খেলবে। তো এরকম একটা বিষয় ছিল। যখন আসলে ম্যাচটা শুরু হয় দেখলাম আলটিমেটলি 9টা চেঞ্জ নিয়ে আসলে মাঠে নামে। তো যেহেতু আপনার জর্ডানের সাথে আপনার ম্যাচটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না, তো সেই হিসেবে স্কলনিও চেয়েছে যে আসলে আপনার ম্যাচটাকে আসলে আপনার সাইড বেঞ্চের প্লেয়ারদের আসলে ওইভাবে পরখ করে দেখার জন্য। তো আমার কাছে মনে হয় যে স্কলনির যে আপনার টিম ট্যাকটিক্স এবং ওনার যে গেম প্ল্যান, তো সেই জায়গাতে আসলে আর্জেন্টিনার স্কোয়াডে যারা আছে সবাই আসলে আপনার অ্যাডাপ্টেড। ওরা আসলে আপনার এই ওয়ার্ল্ড কাপের আগের থেকে শুরু করে যারা প্লেয়ার আপনার চেঞ্জ করে আসলে খেলে আসছে। তো আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা নতুন একটা বিষয় দেখার ছিল, সেটা হচ্ছে মেসি বিহীন আসলে আর্জেন্টিনা কেমন করে। রাইট, কারণ ইভেন খুনসুটির মধ্যেও কিন্তু ফ্যানদের কথা এটাই থাকে যে এটা তো ওয়ান ম্যান শো হয়, মেসি না থাকলে কি হবে। সো মেসি না থাকলে ঠিক কেমন হতে পারে আর্জেন্টিনা টিম, সেটাই কিন্তু আসলে আমরা দেখেছি। না ডেফিনেটলি, কারণ দেখেন আপনার মেসি না থাকলে কিন্তু আসলে আর্জেন্টিনা যখন খেলে টোটাল ফোকাসটা কিন্তু আসলে মেসির উপরে থাকে। তো যখন আসলে মেসি স্টার্টিং 11-এ ছিল না, তখন কিন্তু সত্যি কথা যেটা একটু হলেও খেলার কিন্তু রং কিন্তু হারিয়েছে। তো আপনার দেখেন যখন আপনার মেসি যখন আপনার নামলো, খেলাটার টোটালটা কিন্তু চিত্রটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, খেলার প্যাটার্ন চেঞ্জ হয়ে আসছে। তখন আমার কাছে মনে হয় যে মানে ফুটবলের গর্ত আসলে বর্তমান আসলে মেসিকেই বলা হয়। তো আমার কাছে মনে হয় মেসি নামার পরে প্রত্যেকটা প্লেয়ার আসলে প্রাণ ফিরে পেল এরকম, এবং দর্শকদের ভিতরেও আবার সেই ক্ষেত্রে এইখানে একটা গোল্ডেন বুটের একটা ব্যাপার আছে, বা আর্জেন্টিনা যদি আপনার ফাইনাল অবধি যায় সেই ক্ষেত্রে আপনার হায়েস্ট স্কোরার বা টপ প্লেয়ার যে থাকবে সেইখানে একটা ব্যাপার থাকে। তো আমরা এক্সপেক্ট করেছিলাম যদি আর্জেন্টিনায় যদি মেসি যদি স্টার্ট করে সেই ক্ষেত্রে আপনার যদি 40-45 মিনিটসও খেলে সেই ক্ষেত্রে মেসির যে ট্যালেন্ট এবং বর্তমান যে পারফরমেন্স সেই ক্ষেত্রে 1 থেকে 2টা গোল করতে পারবে। কিন্তু আপনার যদিও 30 মিনিট আগে তাকে সময় দেওয়া হয়েছে, 30 মিনিটের ভিতরে কিন্তু একটা ফ্রি কিকে গোল করেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যেটা বললেন যে 2022-এর ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে এখন অবধি টানা 7টা
ম্যাচে গোল করেছে, তো এটা কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড। রাইট, সেটা ওয়ার্ল্ড রেকর্ড করেছে। তবে মেসি আসার আগে মোটামুটি বলা যায় যে লো সেলসো সে আসলে মেসিকে প্রাউড করেছে তার পারফরমেন্স এবং স্কোর নিয়ে। আমরা এই ম্যাচ নিয়ে কথা বলছিলাম, অন্য ম্যাচ নিয়ে কথা বলবো এবং আপকামিং ম্যাচগুলো নিয়ে কথা বলবো। যেটি বলছিলাম রাউন্ড অফ 32 এর প্রথম ম্যাচ সাউথ আফ্রিকা ভার্সেস কানাডা, যেটি হতে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসে আছেন আমাদের প্রতিনিধি লস্কর আল মামুন, আমাদের সহকর্মী লস্কর আল মামুনকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। সো লেটস হিয়ার ফ্রম হিম। এখন শুরু হয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি 32টি দলের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই আজকের যে এই ঐতিহাসিক লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, সেই স্টেডিয়াম কিন্তু কানায় কানায় ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে। আমিও স্টেডিয়ামের ভিতরে রয়েছি এবং এই স্টেডিয়ামের মধ্যে আমরা লক্ষ্য করেছি দর্শকদের মধ্যে যে একটা উত্তেজনা, উন্মাদনা, তারা কিন্তু গান গেয়ে হাসি তামাশা করে ঢোলবাদ্য নিয়ে স্টেডিয়ামের মধ্যে প্রবেশ করেছে। নিশ্চয়ই জানেন যে ফুটবল ইতিহাসের বৃহত্তম এই বিশ্বকাপের এবারের যে খেলাটি, অর্থাৎ 32টি দলের মধ্যে সীমাবদ্ধ হয়েছে, অর্থাৎ 48টি দল এখন আর নাই এবং 32টি দলের এই খেলার আজকের প্রথম খেলা, অর্থাৎ নকআউটের এই প্রথম খেলায় কানাডা মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকার। আপনারা নিশ্চয়ই জানেন যে যদি কানাডা সুইজারল্যান্ডের কাছে না হারতো তাহলে তারা কিন্তু তাদের নিজের ভ্যানুতে, অর্থাৎ কানাডায় তারা খেলতে পারতো। সেক্ষেত্রে তারা বাড়তি সুবিধা পেত, অর্থাৎ কানাডার দর্শক, কানাডার মাঠ, সেই বাড়তি সুবিধাটা কিন্তু কানাডার কাছে এই মুহূর্তে নেই। যদিও আমরা জানি যে আজকের এই ম্যাচটি কিন্তু দু দলেরই জন্য প্রথম সাক্ষাৎ, অর্থাৎ বিশ্বকাপ ফুটবলের ক্ষেত্রে তাদের এই প্রথম দেখা, এবং এই প্রথম দেখায় আজকে কিন্তু তাদের দু দলের সামনে জয়ের বিকল্প নাই। যেমনটি আপনারা বলছিলেন আলোচনায় একটু আগে, যে দুই দলের সামনে একটি পথই খোলা রয়েছে, জয়, এবং জয় যদি না হয় তাহলে বাড়ি ফিরে যেতে হবে, এমন একটি বড় ধরনের প্রত্যাশা রয়েছে দর্শকদের। তারা কিন্তু বেশ আনন্দঘন পরিবেশে আজকে খেলা দেখতে এসছে এবং আমরা যেটা মনে করেছি, অনেকের সঙ্গে কথা বলেছি ফুটবল খেলার আজকে যে দর্শকরা যারা স্টেডিয়ামের ভিতরে ঢুকছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে খেলা দেখতে এসছেন এবং তাদের মধ্যে একটি চোখে মুখে ছাপ, আনন্দঘন পরিবেশ, এই কারণে যে তারা কিন্তু বলছেন যে আসলে কেউ কানাডার সাপোর্ট করছেন, কেউ আবার দক্ষিণ আফ্রিকা করেছেন, আবার কেউ কেউ বলেছেন যে আমরা আসলে দুই দলেরই আমাদের দুপাশে আবার দু গালে একটি হচ্ছে দক্ষিণ আফ্রিকার পতাকা, আরেকটি হচ্ছে কানাডার পতাকা এঁকে এসেছেন। তারা কিন্তু বলছেন যে আমরা কিন্তু আসলে ফুটবলকে ভালোবেসতে এসেছি, এরকম কিছু দর্শকদেরকে আমরা পেয়েছি। অর্থাৎ দুপক্ষের কাউকেই তারা সমর্থন করছেন না, কিন্তু ফুটবলকে ভালোবেসে তারা আজকের এই খেলা দেখতে এসেছেন দূর দূরান্ত থেকে। আমরা লক্ষ্য করেছি কানাডা থেকে প্রচুর সংখ্যক দর্শক আজকের এই স্টেডিয়ামে রয়েছেন এবং এই লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামটি নিশ্চয়ই জানেন যে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল এবং সবচেয়ে ব্যয়বহুল একটি স্টেডিয়াম, যে স্টেডিয়ামে এবারে যুক্তরাষ্ট্র কিন্তু এবার আয়োজক দেশ এবং যুক্তরাষ্ট্রের অভিষেক ম্যাচটি এবং উদ্বোধনী পর্বটি কিন্তু এখানে হয়েছে। এবং আমরা জানি যে আজকে যে কানাডা, এই কানাডাও কিন্তু সহ আয়োজক, এবং আমরা নিশ্চয়ই জানি বিশ্বকাপ এবারের আয়োজক হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। সেক্ষেত্রে আয়োজক দেশ হিসেবে কানাডা আজকে প্রথম নকআউটের খেলা এবং এটিকে ঘিরে উত্তেজনা কিন্তু দর্শকদের রয়েছে চরমে। তারা কিন্তু একটি ভালো খেলা দেখার জন্য আসছেন। কানাডার সমর্থকরা চাইছেন জয় লাভ করে শেষ ষোলোতে তারা চলে যাবে। অপরপক্ষে দক্ষিণ আফ্রিকার শেষ মুহূর্তের চমক দেখিয়ে তারা যে 32-এ অর্থাৎ রাউন্ড অফ 32-এ এসছেন, তারাও চাচ্ছেন আজকের ম্যাচে জয়লাভ করে। এবং এই দুই দলের মধ্যে যারা আজকে জয়লাভ করবে নিশ্চয়ই জানেন তারা কিন্তু নেদারল্যান্ডস এবং মরক্কোর মতো শক্তিশালী বিজয়ী দলের সাথে, যে দলটি বিজয়ী হবে তাদের সঙ্গে মুখোমুখি হবেন। সেটি কিন্তু একটি ভয়াবহ পরীক্ষার সামনে পড়বেন। তো এই ছিল আজকের মোটামুটি আজকের এই ম্যাচ। আর অল্প সময় পরেই ম্যাচ শুরু হবে। ম্যাচ শুরুর আগে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম থেকে আমার কাছে থাকা সব শেষ। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এলে থেকে সরাসরি আমাদেরকে আপডেটস জানানোর জন্য। অ্যান্ড হিজ অ্যাবসলিউটলি রাইট, সুইজারল্যান্ডের সাথে হারটা না হলে কিন্তু সেখানে জাস্ট ড্রই দরকার ছিল গ্রুপ টপে থাকার এবং ভ্যানকুভারে থাকার, যাতে নিজেদের এই নকআউট স্টেজের খেলাটি ভ্যানকুভারে হোম গ্রাউন্ডে খেলতে পারে। এবং ভ্যানকুভারের সেই খেলাটির কথাও কিন্তু ভুলে আমরা গেলে চলবে না, যেখানে কাতারকে মোটামুটি বিধ্বস্ত করে দিয়েছে 6টি গোলের মাধ্যমে। সে একটি ম্যাচে 6 গোল, বাকি ম্যাচগুলোতে কিন্তু একটি করে গোল আদায় করতে পেরেছে কানাডা। না দেখেন, আসলে আমরা শুরুর থেকে যে জিনিসটা দেখে আসছি, কানাডা কিন্তু এই 3টা ম্যাচে কিন্তু একই ফরমেশনে তারা খেলেছে, 4-4-2 ফরমেশনে। সো তারা কিন্তু অলওয়েজ অ্যাটাকিং ফরমেশনে খেলেছে। তো তাদের অ্যাটাকিং আপনার সুইজারল্যান্ডের সাথেও যদি আপনি দেখেন সেম ফরমেশনে খেলেছে, সেম টেম্পোতে খেলেছে। তো ওদের ইন্টেনশনটা ছিল হাই, যে ওরা প্রত্যেকটা ম্যাচ চিন্তা করেছে যে ক্লিয়ার মার্জিনে আসলে জেতার জন্য। কিন্তু
আনফর্চুনেটলি আসলে হয় নাই, যে লাস্ট ম্যাচ যেটা আমরা সুইজারল্যান্ডের সাথে দেখলাম যে 2-1 হেরে গেছে। তো তারা আসলে ওই জায়গাতে কিন্তু তাদের ওইভাবে ওইখানে কিন্তু ট্যালেন্ট কিছু প্লেয়ার আছে। আমরা যদি স্পেশালি যদি বলি ওদের অ্যাটাকিং থার্ডে আপনার জোনাথন ডেভিডের কথা যদি বলি, লারিনের কথা যদি বলি, তো ওরা কিন্তু আসলে কোয়ালিটি প্লেয়ার। আপনার জোনাথন ডেভিড কিন্তু আপনার কাতারের সাথে হ্যাটট্রিক করেছে। তো সো ওদের ওই পটেনশিয়ালিটি আছে। তো আমার কাছে মনে হয় যে আসলে এটা ওদের ব্যাড লাগ যে সুইজারল্যান্ডের সাথে যদি ড্র অ্যাটলিস্ট করতে পারতো, তাহলে হোম অ্যাডভান্টেজের যে বিষয়টা ছিল সেই জিনিসটা পেতো। রাইট, একদমই ঠিক বলেছেন। ডেভিড কিন্তু তাদের স্টার প্লেয়ার এবং ওয়ার্ল্ড কাপে যে কটি হ্যাট্রিক আমরা দেখেছি একটি তার দখলে সোফার আছে, এবং একই সাথে আলফোনসো ডেভিস কিন্তু রিটার্ন করছেন। তিনি টানা 3টি ম্যাচই আসলে মিস করেছেন তার হ্যামস্ট্রিং ইনজুরির জন্য, বাট হি ইজ রিটার্নিং টুডে। তিনি কিন্তু 2022-এ ক্যানাডার ওয়ার্ল্ড কাপের ফার্স্ট গোলটি তার মাধ্যমে এসেছিল। আমরা খুব সম্ভবত কোচের এটি লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে, তিনি এরকমই একটা হিন্ট দিয়েছেন। এবং তাদের যে তেবোহ মোকেনা, তিনি সাসপেনশনে আছেন, খুব সম্ভবত তাকে আজকে আমরা কি মিস করবো কিনা। টানা 3টি ম্যাচেও তিনি আসলে ব্যান্ড, খুব ভালো একজন প্লেয়ার, সো সেই জায়গাটা আছে। একই সাথে ক্যানাডার টিম নিয়ে তো কথা বলছিলামই, বাট হোয়াট অ্যাবাউট সাউথ আফ্রিকা টিম? দেখেন আসলে সাউথ আফ্রিকা, আমি যদি বলি যে ওরা লাকি ওই গ্রুপ থেকে। আপনার সাউথ আফ্রিকা আপনার মেক্সিকোর সাথে ফার্স্ট ম্যাচ আমরা ওয়ার্ল্ড কাপের ওপেনিং ম্যাচ দেখলাম, সেইখানে কিন্তু আসলে ওরা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে নাই সত্যি। আপনার এইখানে দেখেন আপনার সাউথ কোরিয়ার মতো টিমকে কিন্তু তারা কিন্তু হারিয়েছে 1-0 গোলে। তো আপনার চেকিয়ার সাথে আবার 1-1 ড্র। তো ওদের আমি একটা জিনিস দেখলাম সেই শুরুর থেকে, যে ওরা 2টা ফরমেশন ইউজ করেছে, একটা 5-3-2 আর একটা 4-2-3-1। তার মানে ওরা সবসময় প্রত্যেকটা ম্যাচকে ডিফেন্ডিং প্রায়োরিটিটা বেশি দিয়েছে। তো হোপফুলি আমার কাছে মনে হয় কানাডার সাথে আজকেও সেম ফরমেশনে খেলবে। এবং আপনার যেহেতু নকআউটের খেলা, তো এইখানে অবশ্যই তারা চাবে ডিফেন্সকে আসলে সিকিউর রেখে আপনার অ্যাটাকে যাওয়ার জন্য। তো আমার কাছে মনে হয় ওদের এই টিম স্ট্র্যাটেজিটা এইরকমই, যে আপনার ডিফেন্ডিংকে প্রায়োরিটি দেওয়া। রাইট, এবং সেই মেক্সিকোর সাথে ম্যাচে কিন্তু থেম্বা জোয়েন আসলে রেড কার্ড পেয়ে তারপর 3 ম্যাচের জন্য ব্যান হয়েছেন, যেটা আসলে টিম থেকে আপিল করা হয়েছিল যে এটা একটু বেশি হার্শ হচ্ছে, টানা 3 ম্যাচ, কিন্তু আপিল আসলে রক্ষা করা হয়নি। দেখা যাক আজকে কি হতে যাচ্ছে। আপনার কাছে যদি প্রেডিকশন জানতে চাই কানাডা ভার্সেস সাউথ আফ্রিকার, কাকে এগিয়ে রাখবেন? আমি কানাডাকে এগিয়ে রাখতে চাই। আসলে কানাডা এখানে ফেভারিট হিসেবেই নামবে আমার বিশ্বাস। আর এটা আপনার হয়তো বা 1-0 এরকম একটা মার্জিনে আসলে কানাডা জিততে পারে। 1-0 কানাডা ফর উইন। ওয়েল, আমরা পরের ম্যাচে কথা বলার আগে যেটি বলছিলাম যে গত রাতের হয়ে যাওয়া ম্যাচগুলো নিয়ে কথা বলবো, জর্ডান আর্জেন্টিনা নিয়ে কথা বলছিলাম, বাট মনে হয় যে এই গ্রুপের যে আরেকটি ম্যাচ, সেখানে আলজেরিয়া অস্ট্রিয়া তো খেলেছে। অস্ট্রিয়া আলজেরিয়ার খেলা আমরা দেখেছি টেকনিক্যালি, কিন্তু আরও একটি দল কিন্তু এই খেলার অংশ ছিল, সেটি হলো ইরান। খুব আনফর্চুনেটলি একদম বলে না যে লাস্ট তাদের জন্য ছিল, এজে গিয়ে তারা আসলে হেরে গিয়েছে। এটা নিয়ে অনেকে অনেক ধরনের সমালোচনাও করছে, ফিফার সমালোচনাও করছে। আপনি কিভাবে আসলে না, আসলে খুবই আনফর্চুনেট। আপনার ইরান আসলে অনেক কোয়ালিটি টিম। আসলে দেখেন আপনার ওরা যেভাবে আসলে মেন্টালি যেভাবে স্ট্রাগল করেছে এই ওয়ার্ল্ড কাপের মতো জায়গায়, যে জায়গায় আসলে ওদের আপনার ব্রিদিং স্পেসটা খুব দরকার ছিল। মেন্টালি মনে করেন আপনার অনেক হেলদি একটা মেন্টালি একটা আপনার পরিবেশ দরকার ছিল, সেই জায়গাতে কিন্তু আসলে ইরান সেই সাপোর্টটা আসলে পায় নাই, সত্যি কথা। তো এই সমস্ত জায়গা থেকে আসলে আপনার হায়েস্ট লেভেলে বা হায়েস্ট টুর্নামেন্টে আসলে পারফরমেন্স করাটা টাফ। আমি বলবো সেই জায়গা থেকে আসলে সত্যি ইরান আনলাকি। গতকাল পর্যন্তও কিন্তু ইরান আসলে ছোট একটা সম্ভাবনাও ছিল আসলে কোয়ালিফাই করার, কিন্তু আপনার লাস্ট রাতের যে আসলে খেলায় যে ইকুয়েশনটা আসলে চেঞ্জ হয়ে যায়। দুটো ম্যাচের কথাই যদি আপনি দেখেন, ইরানের ম্যাচটি ইজিপ্টের সাথে, সেখানেও লাস্ট মোমেন্টে একদম শেষ মুহূর্তের যদি গোলটি অফসাইডের জন্য বাতিল না হতো, তাও বিতর্কিত অফসাইড, সেটি বিতর্ক তো চলছে, তাহলেও ইরান সেকেন্ড রাউন্ডে চলে যেত। বাট সেই ম্যাচে ড্রয়ের পরেও তাদের আশা ছিল বেস্ট থার্ড পজিশনে, বেস্ট 8 হয়ে, সেই আশাটিও কিন্তু বেঁচে ছিল অস্ট্রিয়া আলজেরিয়ার ম্যাচের একদম শেষ পর্যন্ত, ওভারটাইম পর্যন্ত। সেখানেই লাস্ট মোমেন্টে একটি গোল এবং ড্র হয়ে যাওয়া অস্ট্রিয়া আলজেরিয়াকে নিয়ে আসলে আলাদা করে বলতে হয়। এই ম্যাচটার উপরে কিন্তু আসলে অনেকেরই আসলে চোখ ছিল, কারণ দেখেন ওরা এই ম্যাচটা আপনার শুরু করেছে কিন্তু 3 পয়েন্ট নিয়ে। তো এখানে একটা জিনিস ছিল একবার সহজ জিনিস, যে জিনিসটা আসলে আপনার যদি গোললেস ড্র করে তারপরেও কিন্তু দুইটা টিম আসলে কোয়ালিফাই করবে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার 90 মিনিটস তারা ফাইট করেছে, বাট 3 গোলে মনে করেন এই ম্যাচটা ড্র হয়েছে। 2বার লিড নিয়েছিল অস্ট্রিয়া, বাট থার্ড গোল কিন্তু আবার আলজেরিয়া লিড নেয়, সেটা 90+ মিনিটে অ্যাডেড টাইমে।
সেইখানে আবার কিন্তু অস্ট্রিয়া আবার কিন্তু কামব্যাক করে 96 মিনিটে। সো এক্স্যাক্টলি এই ম্যাচটাতে অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল, আপনার ওদের টেম্পোটা ছিল অনেক বেশি হাই। I mean, almost Iran was there, almost there, but 96 minutes goal and bam, Iran is out of the tournament and Algeria, Austria, দুটো টিমই যাচ্ছে উইথ আর্জেন্টিনা গ্রুপ থেকে। আমরা তাহলে তিনটি টিমকে যেতে দেখছি রাউন্ড অফ 32-তে। ডিআর কঙ্গো উজবেকিস্তানে খেলা দেখছিলাম, ডিআর কঙ্গো যাচ্ছে বেস্ট থার্ড পজিশন থেকে। কলম্বিয়া পর্তুগালের ম্যাচটা আমি ভীষণ এনজয় করেছি, খুবই দুর্দান্ত একটি ম্যাচ ছিল এবং কলম্বিয়া টানা অ্যাটাকের পর অ্যাটাক করে যাচ্ছিল, গোললেস ড্র যদিও, কিন্তু কি মনে হচ্ছে? না আসলে দেখেন, আপনার ছোট্ট করে শুনবো। পর্তুগালকে নিয়ে যদি আসলে বলতে হয়, ওদের অনেকগুলো আসলে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে আসলে ওদের মানে একটা বাজে সময় যাচ্ছে। আপনার স্টার্টিং ম্যাচ থেকে যদি ধরি, কঙ্গোর সাথে খেলা হলো, সেইটা ড্র, আবার এই লাস্ট ম্যাচটা কলম্বিয়ার সাথে আমরা হয়তো বা এক্সপেক্ট করেছিলাম যে লাস্ট ম্যাচটাতে উজবেকিস্তানের সাথে ওরা জেতার পরে হয়তো বা ওরা একটা ভালো একটা শেপে আসবে, বাট কলম্বিয়ার সাথে মানে সত্যি কথা যদি বলি, কলম্বিয়া এখানে 2-3 গোলে আসলে জেতার সুযোগ ছিল, কারণ ওরা অনেক চান্স ক্রিয়েট করেছে। তো লাকিলি আসলে পর্তুগালের গোলকিপার আপনার দিয়েগো কোস্তা অনেক অনেক ভালো ভালো সেভ করেছে, সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো আমরা সত্যি কথা যেটা আর পর্তুগালকে নিয়ে যেভাবে ভাবছিলাম যে আপনার এই টিমটা অনেক দূর যাবে, হয়তো বা সেমিফাইনাল বা ফাইনাল অবধিও যেতে পারে, কারণ এই টিমটা তো অনেক ক্লাস প্লেয়ার আছে, বাট আমরা কিন্তু মাঠের পারফরমেন্সে কিন্তু খুবই খুবই হতাশ। ওকে, সো সেই জায়গায় আপনি হতাশ বলছেন। সে এই লাস্ট ম্যাচগুলো নিয়ে যদিও আরও কথা বলার ছিল, বাট আমরা যেহেতু খুব বেশি সময় পাচ্ছি না শোতে, এবার মনে হয় ব্রাজিল এবং জাপান নিয়ে কথা বলতেই হচ্ছে। জাপান সাউথ এশিয়া টিম থেকে যাওয়া, সেই জায়গায় একটা আমাদের প্রাইডের ব্যাপার তো আছে, এবং দ্য ওয়ে দে হ্যাভ বিন প্লেইং ফর আ লং টাইম, যদিও তাদের যদি আমরা স্ট্যাট দেখি, সেই জায়গায় রাউন্ড অফ 16 পার হবার রেকর্ড তাদের নেই, সেখানে এসেই বারবার তারা থমকে যাচ্ছে। এবার রাউন্ড অফ 32 খেলছে, আর নিউ এডিশন, এবং প্রতিপক্ষ ব্রাজিল। কি মনে হচ্ছে? না, এটা আসলে খুবই ক্লোজ কল, কারণ দেখেন আমরা ব্রাজিলের স্টার্টিং ম্যাচ থেকে কিন্তু আপনার ওরা গ্রুপ স্টেজে 3টা ম্যাচ খেললো, তো ওরা কিন্তু প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ কিন্তু ইমপ্রুভমেন্ট করেছে। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। ফার্স্ট ম্যাচটা যখন আমরা দেখেছিলাম, তখন আমাদের কাছে মনে হয়েছিল আচ্ছা টিম ইউনিটিটা বা টিম বন্ডিংটা খুবই কম, সেই জায়গাতে ডেফিনেটলি ওদের ইমপ্রুভমেন্ট আসছে, এবং ওদের যে সলিড যে পারফর্মার যে ভেনেসিয়াস মনে করেন আপনার দুর্দান্ত পারফরমেন্স করছে, তো আপনার কুনিয়া মনে করেন স্ট্রাইকিং জোনে গোল করছে, তো এটা খুবই ভালো বিষয়। আর জাপান যদি বলতে হয়, জাপান আমার কাছে মনে হয় ডার্ক হর্স, তো সেই জায়গায় আমার কাছে মনে হয় আপনার ব্রাজিলের জন্য বড় একটা থ্রেট হইতে পারে, কারণ শুরুর থেকে আমরা যদি গ্রুপ স্টেজের ম্যাচগুলো দেখি 3-4-3 ফরমেশনে খেলেছে, তো ওদের একটা অ্যাডভান্টেজ, ওরা মিডফিল্ড থেকে সবসময় কিন্তু আপনার ডিফেন্ডিং ট্রানজিশন টু অ্যাটাকিং ট্রানজিশনে কিন্তু ওরা মিডফিল্ড কিন্তু খুব দ্রুত সাপোর্ট দেয়, এবং একটা টিমওয়াইজ একটা ব্যালেন্স টিম এবং টিমওয়াইজ পারফরমেন্স করার চেষ্টা করে, টিমওয়াইজ পারফরমেন্স করার চেষ্টা করছে। যদি ইনজুরি নিয়ে তাদের কিছু প্রবলেম হচ্ছে, প্লেয়ার বাইরে থাকছে, বাট জাপান এবং ব্রাজিলের মুখোমুখি যে কবারই দেখা হয়েছে, 7 বারের মধ্যে 6 বারই ব্রাজিল জিতেছে, কিন্তু যে একবার জাপান জিতেছে সেটি লাস্ট অক্টোবর 2025 ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলকে কিন্তু 3-2 গোলে হারিয়েছে জাপান। সো সেই জায়গায় একটু বুস্ট আপ থাকবে। ব্রাজিলের প্লেয়ারদের কথা আপনি বলছিলেন যে ভিনি আছে, আমার মনে হয় ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের প্লেয়ারদের মধ্যে সবচাইতে চোখ এই প্লেয়ারের উপরে বেশি, যেভাবে তিনি আসলে খেলছেন অসাধারণভাবে, শুধু গোল করা নয়, দা ওয়ে উনি আসলে ট্যাকেল করছেন, প্রতিপক্ষকে যেভাবে বিজি রাখছেন এবং একই সাথে সুযোগ তৈরি করছেন। রাফিনা খুব সম্ভবত আজকে থাকতে পারছেন না, এখনো সেই ব্যাপারে শিওর নয়, ইনজুরির কারণে বাইরে আছেন। দেখেন আপনার ব্রাজিলের যদি দেখি, রাফিনিয়া এবং ভেনিসিয়াস দুজনেই কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট 2টা টিমে খেলে, তো ওদের প্রতি কিন্তু এক্সপেকটেশন সবারই হাই। সেইখানে কিন্তু রাফিনিয়া কিন্তু আপনার ওই 2টা ম্যাচে ইনজুরি হওয়ার আগে যতটুকু টাইম খেলেছে, ও কিন্তু আপ টু দ্য মার্ক ছিল না। কিন্তু ভেনিসিয়াস আপনার ওয়ার্ল্ড কাপের আগে আপনি যদি ইন্টারন্যাশনালি ম্যাচ দেখেন, আপনি ব্রাজিলের হয়ে কিন্তু খুব বেশি ভালো পারফরমেন্স করতে আমরা দেখি নাই, কিন্তু ভেনিসিয়াস ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত। আর এখানে রাফিনিয়ার জায়গায় কিন্তু আপনার রায়ান খেলছে, তো আমার কাছে মনে হয় সেই ইয়াং প্রমিজিং, তো রায়ান কিন্তু লাস্ট ম্যাচটা দুর্দান্ত ফিনিশ করেছে। তো আমার কাছে মনে হয় যে এখন অ্যাটাকিং থার্ড আপনার মিডফিল্ড থেকে শুরু করে ওরা একটা কম্বাইন্ডলি একটা ভালো একটা পজিশনে আছে। তো সেই ক্ষেত্রে আপনার ব্রাজিল এবং জাপানের ম্যাচটা আমার বিশ্বাস যে এটা হয়তো বা আপনার 120 মিনিটস গেম হইলেও হতে পারে, বাট আমি একটু ব্রাজিলকে একটু আগায় রাখলেও রাখতে হবে। নেইমারের ব্যাপারে কি বলবেন? ইনজুরির জন্য প্রথম 2টো ম্যাচে আসলে আমরা তাকে দেখিনি, বাট ব্যাক করেছেন পরের ম্যাচটাতে, এবং আজকের ম্যাচে হয়তো শুরু থেকেই তিনি খেলবেন, তাকে নিয়ে কি বলবেন? না, আমার কাছে মনে হয় না যে আসলে নেইমার শুরুর থেকে আসলে খেলবে,
তো আমার কাছে এটা মনে হয় যদি নেইমারকে যদি আপনার ফার্স্ট 11-এ দেওয়া হয় আমার কাছে আপনার ব্রাজিলের টিমের টোটাল 11-এর আপনার ফরমেশনটাই চেঞ্জ করতে হবে কারণ আপনার নেইমার আসলে কোন পজিশনটাতে খেলবে যদি কুনিয়ার সাথে খেলতে হয় তাহলে আপনার 4-4-2 ফরমেশনে যেতে হবে এরকম একটা ইকুয়েশন আসতে পারে তো আমার কাছে মনে হয় যে জাপানের সাথে হয়তোবা নেইমার স্টার্ট করবে না হয়তোবা সে সুপার সাব হিসেবেই হয়তোবা লাস্ট ম্যাচটাতে 10 মিনিট খেলেছিল এমন হতে পারে যে আপনার জাপানের সাথে হয়তোবা আরেকটু বেশি সময় পাবে তবে আপনার নেইমার যদি আসলে ব্রাজিলের বর্তমান সময়ের সুপারস্টার কিন্তু আসলে নেইমারের প্রতি সবার ফোকাসটা অনেক বেশি রাইট এক্স্যাক্টলি সো লেটস সে আপনি বলছিলেন হয়তো তাই আনচেলত্তি হয়তো এখনো ভাববেন তাকে শুরু থেকেই খেলাবেন কিনা ফরমেশন চেঞ্জের ব্যাপার আছে বাট লেটস সি ডার্ক হর্স জাপানের সাথে কি ফরমেশন কি স্ট্র্যাটেজি হয় ব্রাজিলের থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম আমরা বিদায় নিতে হচ্ছে আজকে ডি বক্স থেকে তবে ঠিক যেমনটা আলোচনা চলছিল রাউন্ড অফ 32 নিয়ে উই আর ভেরি এক্সাইটেড কানাডা এবং সাউথ আফ্রিকার ম্যাচে গেস্ট এগিয়ে রাখলেন কানাডাকে আর ব্রাজিল জাপানে কাকে এগিয়ে রাখছেন অফকোর্স ব্রাজিল বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স অন দ্য ফিল্ড থ্যাংক ইউ